শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, সুন্দর কাটুক দিন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, প্রতিদিন সকালেই আমরা রাঙা অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। কখনো গান শুনি, কখনো জীবন গল্প শুনি। আজকেও তার ব্যতিক্রম হবে না, কিন্তু শুরুতেই চলে যাচ্ছি সাকির কাছে। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অন্য দিনের মতো আজকেও একজন অতিথি আছে, চলো দর্শককে পরিচয় করাই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা শুভ আল ফারুক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। একদম শুরুতে আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। খুব সম্ভবত কিশোরগঞ্জে ছিল আপনার শৈশব। জি। দারুণ একটি এলাকা, এবং একই সাথে সেখানে মিঠামইন, অষ্টগ্রাম, পাগলা মসজিদ সবকিছু মিলিয়ে চমৎকার একটি শৈশব কাটার কথা শুনি। কেমন ছিল? জি, যথেষ্ট সুন্দর ছিল। শৈশব তো সবারই সুন্দর, আমারও সুন্দর। কি কি করা হতো? আমি ঘরকোনা ছিলাম, বই পড়তাম প্রচুর। বাবার লাইব্রেরি ছিল, বই পড়ার নেশা ছিল বাবারও আমারও। আচ্ছা। তো পাশাপাশি স্কুলে যাতায়াত করতাম, আর হচ্ছে বিকেলে একটু খেলাধুলা। কি কি খেলা হতো? ক্রিকেট খেলতাম মূলত। আচ্ছা। আর স্কুলের কথা বলছিলেন, স্কুলের নাম কি ছিল? স্কুলের নাম ছিল হাসমতুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমার দাদাই ছিলেন ওইটার হেডমাস্টার। আচ্ছা। তো ওখানে আমার ভর্তি আর কি, বাসার সামনে স্কুল। হ্যাঁ, বাবা কি করতেন? বাবা সোনালী ব্যাংকের অফিসার ছিলেন। আচ্ছা। ক ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আপনার অবস্থান মানে আপনি সবার বড় কিনা? জি জি, আমি সবার বড়। আচ্ছা। তো সবকিছু মিলে তো পরিবারের বড় সন্তান। জি। বাবা ব্যাংকার। জি। এবং দাদা স্কুল প্রতিষ্ঠা করেছেন। শিক্ষকতা করতেন কি? জি, উনি শিক্ষক ছিলেন, আর উনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। উনি কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের পর। বাহ, দারুণ একটা ব্যাপার। দাদার স্কুলে যেহেতু পড়াশোনা করতেন, দাদা থেকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস বা আশেপাশের মানুষরা বলতো না যে যেহেতু আপনার দাদা স্কুলের প্রতিষ্ঠাতা, না, কোনো সুবিধা দিত কিনা? বরঞ্চ আরো বেশি অত্যাচার করতো। আচ্ছা। চাপে থাকতে হতো। জি, দাদা পড়াতো। ছোটবেলায় ইংরেজি শিখা, তারপর হচ্ছে আরবি পড়া, তারপর হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, এই লেসনগুলো দাদাই দিত, বেশি দিত আসলে। কিন্তু আপনার কি ভালো লাগতো পড়াশোনার ক্ষেত্রেও? যেটা হয় যে একজনের এক একটা বিষয় ভালো লাগে। আমার সত্যি কথা বলতে কি, স্কুলের পড়া অত ভালো লাগতো না। আমি বই পড়তাম, আমার বাবার বই পড়ার নেশা ছিল। আমিও ছোটবেলা থেকেই বই পড়তাম। আমার মনে আছে আমি ক্লাস 8-এ থাকা অবস্থায় আমাদের কিশোরগঞ্জের পাবলিক লাইব্রেরির অলমোস্ট সব বই আমার পড়া হয়ে গেছে। আচ্ছা। মানে এত পড়ুয়া ছিলাম, রাত দিন বই পড়তাম। কিন্তু স্কুলের বই ভালো লাগতো না, এটা তো আসলে আমরা এখন কিছুটা না অনেকখানি আপডেট হয়েছে এখনকার বাবা মারা। আমরা অনেক সময় বলি যে ঠিক আছে, স্কুলের পড়া যদি ভালো না লাগে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ো, আদার্স যে বইগুলো পড়ছো খুব ভালো কথা। আপনাদের সময় মানে ওই সময়টাতে কি হতো? আপনার বাবাও পড়ুয়া ছিলেন, আপনি বলছিলেন যে একটা লাইব্রেরি ছিল বাসায়। এই যে স্কুলের বই ভালো লাগতো না, অন্যান্য জায়গার বা অন্যান্য লাইব্রেরির সব বই পড়া আপনার শেষ, এই জিনিসটা কি আসলে ভালোভাবে নিত কিনা? পজিটিভলি নিত নাকি? হ্যাঁ, খুবই পজিটিভলি। স্কুলের প্রেসারটা আসলে থাকতো? স্কুলের পরীক্ষা আমি সবসময় ফার্স্ট হতাম, মানে সো এটা নিয়ে কোনো কমপ্লেইন ছিল না। আচ্ছা। আর পাশাপাশি বই পড়ার অভ্যাস তো আমার বাবারই মূলত। সো হি ওয়াজ ভেরি হ্যাপি সিইং মি রিডিং বুকস। জি, কোনো সমস্যা বরাবরই ফার্স্ট হতেন। তার মানে তো আপনি বলছেন যে স্কুলের পড়া ভালো, তার মানে তো আপনি পড়তেন আসলে, স্কুলের পড়াও পড়তেন? হ্যাঁ, ওই পরীক্ষার আগে পড়তাম আর কি। আচ্ছা। কি ধরনের বই পড়া হতো? সব ধরনের বই কি পড়তেন ওই বয়সে? সব ধরনের। আচ্ছা, কোনো বাধা নিষেধ ছিল না যে এটা বড়দের বই, তুমি ছোটদের আমার বাবা বইগুলো খুবই পড়ো? এই ব্যাপারে খুবই লিবারাল। আচ্ছা। কোনো বাধা দিতেন না। ভাই বোনদের মধ্যে যেহেতু আপনি বড়, বড়দের একটা আলাদা ধরনের দায়িত্ব থাকে, যদিও ছোট কিন্তু তারপরেও ছোট ভাই বোনদেরকে দেখে রাখা। জি। এবং সম্পর্কের জায়গাটাতেও খুনসুটিগুলো বেশ সুন্দর থাকে। একটু শুনি ভাই বোনের সাথে কেমন খুনসুটি ছিল। জি, অবশ্যই। আমার ছোট বোনটা আমার খুব আদরের ছিল। ওকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি বলা যায় আর কি। আর ছোট ভাইয়ের সাথে একটু খুনসুটি হতো, খুব একটা বেশি না, কিন্তু ছোট বোনকে একটু খেপাতাম এই আর কি। সে খেপালে সে কাঁদতো, এটা আমাদের একটা এন্টারটেইনমেন্ট ছিল। বাহ, চমৎকার মিষ্টি না? আমরা শুনেছি যে বড় বোন থাকলে ছোট বোন বা ভাইকে
মায়ের পাশাপাশি কোলে পিঠে করে মানুষ করে, কিন্তু আপনি ভাই হয়েও যেটা বলছেন এত সুন্দর করে, শুনতেই খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের দুই আমরা- ভাই জি। বোনকে খুব আদর করতাম। বাহ, আমরা সেই গল্পগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে এই সময়ে বোনের সঙ্গে আর কোনো খুনসুটি হয় কিনা, এই সময়ে অনেক সময় হয়। আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর আসি। দর্শক, শুভ আল ফারুক যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন, তিনি বাংলাদেশের অটোমোবাইল খাতে প্রযুক্তি নির্ভর পরিবর্তনের পথিকৃৎ এবং যান্ত্রিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকেই তিনি ক্যারিয়ারের শুরু করেন একজন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে। দেশের এবং বিদেশের নানা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তাকে তৈরি করে দেয় একজন দূরদর্শী উদ্যোক্তা হিসেবে। তার প্রতিষ্ঠিত প্রথম সফটওয়্যার প্রতিষ্ঠান স্মার্ট আসপেক্টস, যা সফলভাবে পরিচালনা করেন অর্ধযুগের বেশি সময়। 2018 সালে এক বাস্তব অভিজ্ঞতা থেকে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম টেকনোলজি নির্ভর গাড়ি সার্ভিসিং প্ল্যাটফর্ম যান্ত্রিক লিমিটেড। যান্ত্রিক এমন একটি ব্যবস্থাপনা গড়ে তুলেছে যেখানে গ্রাহক এবং গ্যারেজ উভয়ই নির্ভরযোগ্য, সুশৃঙ্খল ও মানসম্মত সেবা পাচ্ছে। বর্তমানে যান্ত্রিক দেশের 1,50,000 গ্রাহককে ডিজিটাল সেবার আওতায় এনে সেবা দিয়ে যাচ্ছে। বিনিয়োগ, পুরস্কার ও কর্পোরেট পার্টনারশিপ মিলিয়ে যান্ত্রিক আজ একটি সম্ভাবনাময় অটোটেক ব্র্যান্ড। আমরা আবারও চলে যাই তার কাছে। তথ্য প্রযুক্তি না, ছোটবেলায় কি কোনো আগ্রহ ছিল, মানে পরিবার থেকে দেখা হয়েছিল যে না ওর তো একটু যান্ত্রিক মুডের হয় না? এখনকার সময় বাচ্চাদেরকে আমরা অনেক সময় দেখি যে প্রকৃতি, পাখি, গাছপালা কোনো কিছুই তাদের ভালো লাগে না, তাদের দেখা যায় যে ওই টেকের প্রতি আগ্রহটা বেশি। না, ছোটবেলা আমি শুধু যে ঘর কোনা ছিলাম তা না, আমি ঘুরেও বেড়াতাম প্রচুর, আড্ডা দিতাম, অনেক খেলাধুলা করতাম, কিন্তু মূল ঝোঁকটা ছিল পড়াশোনা, ওটাতেই বেশি আনন্দ পেতাম। আর আমার বাবা আমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, মানে এবং খুবই বিশ্বাস করতেন। এবং হচ্ছে ওনার যদি ইচ্ছে ছিল আমি ডাক্তার হই, আমারও ছোটবেলায় একটু ইচ্ছে ছিল না যে তা না, কিন্তু আমি যখন কিশোর তখনই পত্রিকায় পড়ি যে কম্পিউটার সায়েন্স একটা জিনিস আসছে এবং কম্পিউটার সম্পর্কে পড়াশোনা করি, সেখান থেকে আমার নিজের কিছু আগ্রহ জন্মায়। তো যদিও আমার বাবার ইচ্ছার কারণে আমি প্রস্তুতি নিয়েছিলাম মেডিকেলে ভর্তির, কিন্তু পরে আমি নিজে আমার বাবাকে বললি যে না, আমি কম্পিউটার সায়েন্সে পড়তে চাই। আচ্ছা, তো পরে আমার বাবা আমাকে তখন এই ব্যাপারেই এনকারেজ করেন। পরিবার থেকে একটা অন্য ধরনের স্বাধীনতা তো আপনি পেয়েছিলেনই। সেই স্বাধীনতার ফলই কি আসলে আপনি গান শিখেছিলেন বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন? আমার বাবারই খুব উৎসাহ ছিল এগুলোতে। আচ্ছা, উনি নিজে খুব সংস্কৃতি মনা ছিলেন, নিজে কবিতা আবৃত্তি করতেন, যে কারণে ন্যাচারালি উনি আমাদেরকে এনকারেজ করতেন সবসময়। আচ্ছা, সঙ্গীত চর্চা কতদিন করা হয়েছে? 2-3 বছর। আচ্ছা, ছোটবেলায়। এখন যদি কোনো গান শুনতে চাই 2 লাইন শোনানো সম্ভব? এখন না, আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা অন্য কোনো পরিসরে শুনে নেব। বাবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো ছিল, কিন্তু একটা দূরত্ব ছিল। মানে আমাদের সময়ের বাবারা আর এখনকার বাবার আসলে এক না। আমাদের সময়ের বাবারা একটু দূরত্ব মেনটেন করতেন, এই জন্য আমি জানতাম উনি আমাকে অসম্ভব ভালোবাসেন, আমি ওনাকে অসম্ভব রেসপেক্ট করতাম, কিন্তু খুব একটা কথা হতো না। আচ্ছা, আর মায়ের সাথে? মায়ের সাথে কথা হতো, বাবার তুলনায় একটু বেশি কথা হতো, এটুকুই। বাবার ইচ্ছে ছিল আপনি মেডিকেলে পড়বেন, কিন্তু একটা পর্যায়ে এসে আমরা যতদূর আপনাকে জেনেছি আমরা দেখছি যে আপনি দেশের বাইরে পড়তে গেলেন। জি, এই বিষয়টা সূত্রপাত কিভাবে হলো, কিভাবে মাথায় চিন্তা আসলো যে দেশের বাইরে গিয়ে একটু পড়ে আসি? সত্যি কথা হচ্ছে আমি আমার এইচএসসি লাইফে পড়াশোনা ভালো করে করিনি। আচ্ছা, আমি খুবই ফাঁকিবাজ ছিলাম ওই সময়টাতে। স্কুলের গন্ডি পার হয়ে কলেজে কিন্তু প্রচুর স্বাধীনতা, তো ক্লাসই করতাম না, ঘুরে বেড়াতাম। কিন্তু এই সময়টাই কিন্তু পড়াশোনার যে সময়টা বা টাইমটা সেটা কিন্তু খুবই কম। যত অ্যাক্টিভ থাকা যায় তত মনে হয় ফলাফলটা ভালো হয়েছিল। আমি ঘুরে বেড়াতাম, আড্ডা দিতাম, ক্লাস করতাম না। তো যখন পরীক্ষার সময় আসলো দেখা গেল আমি তেমন কিছুই পারি না। ইনফ্যাক্ট কিছু কিছু সাবজেক্টের বই কি সেটাই আমি জানি না। তো পরীক্ষার আগে আগে বই কিনে নিয়ে আসে, আমার ফ্রেন্ডদের ধরে সাজেশন নেই, এইভাবে এক একটা পরীক্ষা দিই। তো আমার ধারণা ছিল আমি পাস করবো না এইচএসসি, যদিও এসএসসিতে খুব ভালো রেজাল্ট ছিল।
সবাই এক্সপেক্ট করছিল এইচএসসি তে আমি বুঝি বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হবো, কিন্তু আমি তো জানি আমার অবস্থা। তো পরীক্ষা দিই এবং আমার ধারণা ছিল পাশ করব না, কিন্তু পাশ করে যাই আসলে। মানে আমি গিয়ে আপনার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এইগুলার লিস্ট দেখি, আমার নাম নাই। তো দেখে তো আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে আমি নিশ্চয়ই তাহলে ফেল করেছি, চলে আসি মন খারাপ করে। পরে আমার এক বন্ধু আমাকে বলে যা তুই ফার্স্ট ডিভিশনের তালিকাটা দেখ। তখন এরকম ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। পরে ওখানে গিয়ে দেখে আমার নাম। তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্টস অফ মাই লাইফ, কারণ টিল টুডে, কারণ আমার ধারণা ছিল যে আমি পাশ করবো না, আমাকে দেওয়ার পড়াশোনা হবে না। আচ্ছা, তো তারপরে আমি ধরেন উৎসাহ ফিরে পেয়ে আর কি আবার পড়াশোনার। কিন্তু এই এখানে একটা জায়গাটাতে ট্র্যাজেডি ছিল। ট্র্যাজেডিটা হচ্ছে আমার মার্কও খুব একটা খারাপ ছিল না, 700-এর উপরে ছিল। কিন্তু একটা ট্র্যাজেডি ছিল, একটা সায়েন্সের সাবজেক্টে আমার মার্ক খুবই কম ছিল। আচ্ছা, যেই কারণে আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতাম না তখনকার নিয়ম অনুযায়ী। বুঝতে পেরেছি। তো তখন আমাকে বাধ্য হয়ে, তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুব বেশি হয় নাই এবং আমি খুব একটা জানতাম না। তখন আমার পরিচিত কয়েকজন ইন্ডিয়াতে পুনে ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিল, ওনাদের সাথে আমি পরামর্শ করতে চাই কি করব। ওনারা তখন অ্যাডভাইস করলেন যে ওখানে ভর্তি হতে পারে। ওইভাবেই আসলে ইন্ডিয়াতে পড়তে যাও। আচ্ছা, এসএসসিতে আপনি দারুণ একটা রেজাল্ট করেছিলেন, এইচএসসিতে একটু খারাপ হওয়ায় তারপরে আপনি দেশের বাইরে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন। পরিবার থেকে এটা আসলে কিভাবে দেখছিল? আমার বাবা সবকিছুতে আমাকে স্বাধীনতা দিতেন। এই যে আমি খারাপ করেছি তারপর আমাকে কিচ্ছু বলার নেই। আচ্ছা আচ্ছা। তো আমি যখন বলেছি যে এখানে তো আসলে সম্ভব না, আমি বরঞ্চ ইন্ডিয়াতে পড়তে যাই কম্পিউটার সায়েন্সে, উনি সাথে সাথে রাজি হয়েছে। আপনার এইচএসসির ফলাফল এবং সেই সময় আপনি প্রস্তুতি নিচ্ছিলেন পুনেতে যাওয়ার, সেই গল্পে ছিলাম, একটু শুনি পুনেতে কিভাবে যাওয়া হলো, পুরো গল্পটাই শুনি। জি, তো ওখানে আমার যে এলাকার কিছু সিনিয়র ফ্রেন্ড ছিলেন, ওনারা ওখানে অলরেডি ভর্তি হয়েছিলেন। তো ওনাদের সাথে আমি পরামর্শ করার পরে আমি সিদ্ধান্ত নিলাম আমিও যাব। তো বাবাকে বললাম, বাবা রাজি হলো, পাসপোর্ট করলাম, ওনাদের সাথে পুনে চলে গেলাম, গিয়ে সেখানে অ্যাডমিশন নিলাম। তো নিয়ে চলে আসলাম, ক্লাস শুরু হবে পরে। তো যখন ক্লাস শুরু হবে তখন আবার গেলাম, কিন্তু সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমি যেতাম হচ্ছে কলকাতা হয়ে, ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে পুনে। তো আপনার যাওয়ার সময় কলকাতাতে আমার অসুখ হয়, জ্বর হয়, এবং বেশ তীব্র জ্বর, টানা 1-1.5 সপ্তাহ আমি ভুগি। সমস্যাটা হচ্ছে একটা অ্যাডমিশনের একটা প্রসিডিউর ছিল যেখানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হতো, সেটা মিস করি। তো তখনবারই প্রথম তারা নিয়ম করে যে এই টেস্ট না দিলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা। তো আমি সেই টেস্টটা যেহেতু দিতে পারি নাই, আমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা। কিন্তু ভয়ে আমি আমার বাবাকে আর জানাই না, উনি খুব কষ্ট পাবেন শুনলে, কারণ অ্যাডমিশন ইতিমধ্যে নিয়ে নিয়েছি, প্রচুর টাকা পয়সা দিতে হয়েছে এবং একই সাথে পরিবারের একটা স্বপ্ন তৈরি হয়ে গেছে। আমি তখন বাবাকে জানাই না ভয়ে, এবং আমি সেখানে 1 বছর থাকি। আমার ফ্রেন্ডসরা পড়াশোনা করে, আমি আড্ডা দিই, গেমস খেলি, তারা কি পড়ে সেগুলো দেখি। মানে পরিবার এটা টোটালি মানে পরিবারের জানার বাইরে। আচ্ছা। তো আমি ভয় আর কিছুই জানি না, আমার বাবা তো জানে না আমি পড়াশোনা করছি। তো আমি যেভাবে প্ল্যান করি সেটা হচ্ছে 1 বছর পরে আসবো দেশে, এসে আমি আমার বাবাকে বলবো না এটা, কিন্তু আমি অ্যাকচুয়ালি আবার ভর্তি হব। আচ্ছা। তো সেটাই করি, 1 বছর পরে আসি এবং সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন ফি লাগবে সেটাই বলি, বাবা দেয় আবার। আচ্ছা। আবার যাই তখন আরেকটা অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে আমি তো যে কলকাতা থেকে পুনে যেতাম ট্রেনে, কলকাতা এক প্রতারকের পাল্লায় পড়ে আমার সবকিছুই আমি হারিয়ে ফেলি। আমার সুটকেস ছিল, ব্যাগ ছিল, টাকা পয়সা ছিল, সবকিছুই হারিয়ে যায়, শুধু পাসপোর্টটা আমার কাছে থাকে। আচ্ছা। তো that was the time I decided that I must go back to Bangladesh. আমি আর এখানে আর কন্টিনিউ করব না। তো তারপর দেশে এসে বাবাকে সব জানাই আর কি, যে এটা হচ্ছে ঘটনা। রিঅ্যাকশনটা কি ছিল বাবার? উনি খুবই কষ্ট পেয়েছিলেন, কারণ আমার উপর ওনার তীব্র বিশ্বাস ছিল, অনেক এক্সপেকটেশন ছিল।
এবং যে কারণে উনি আমাকে পূর্ণ স্বাধীনতা দিতেন, অনেক আদর করতেন। তো আমি ওনার সেই বিশ্বাসের মর্যাদা রাখি নাই। এটা আমার এখনো মনে আছে যে আমার মনে হয়েছিল উনি কয়েকদিনের ভিতরে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, মানে এত কষ্ট পেয়েছিল। তো তারপর আমার আসলে রিয়েলাইজেশন আসে যে এটা আমি কি করেছি। তো আমার ভিতরে তখন একটা জেদ কাজ করে যে আই উইল রিকভার দিস। তো তখন আমি কি করতে পারি, আমি আর দেশের বাইরে যাব না, পাবলিক ইউনিভার্সিটি তো অ্যাডমিশন নিতে পারবো না। তখন কয়েকটা ইউনিভার্সিটি ছিল, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম কয়েকটা ইউনিভার্সিটি। তো ইন দ্য মিন টাইম আমি অনেক টাকা পয়সা খরচ করেছি। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম, তো আমার বাবার জমানো টাকা যা ছিল সব খরচ করেছিলেন, দু একটা জমিও বিক্রি করেছিলেন আমাকে টাকা দেওয়ার জন্য। তারপরে আমি কোন মুখে আবার টাকা চাই? তো আমি অনেকদিন বাবাকে কিছু বলতে পারি নাই। তো তখন আমার ছোট ভাই আমার বাবাকে গিয়ে মানে আমার পক্ষে সাপোর্ট দেয় যে ভাইয়ার পড়াশোনার জন্য যা লাগে তাই করো, ঠিক আছে। তো আমার বাবা তখন সম্ভবত আরেকটা জমি বিক্রি করেন এবং আমাকে টাকা দেন ঢাকা অ্যাডমিশনের জন্য। কিন্তু তখন নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট এই কয়েকটা ইউনিভার্সিটির যে ফি সেটা ছিল আমার তুলনায় তখন অনেক বেশি। তখন আমি খুঁজতে শুরু করলাম যে কম ফি কোথায় কোথায় আছে এরকম কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি। তো তখন আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল এশিয়ান ইউনিভার্সিটি, তারা কম্পিউটার সায়েন্স তখন সবেমাত্র শুরু করেছে। তো আমি সেখানে তখন অ্যাডমিশন নিই। তুলনামূলকভাবে একটু কম ফি ছিল এবং নতুন যেহেতু আমার ধারণা ছিল মেবি তারা ভালো করতে চাইবে অনেক। তো সেখানে অ্যাডমিশন নিই, কিন্তু মনের ভিতরে একটা প্রচন্ড জেদ ছিল যে মানে ইন্টারমিডিয়েট লাইফেও ভালো করে পড়াশোনা করলাম না, তারপরেও আমি এরকম করলাম, তো আই মাস্ট রিকভার। তো সেই জেদ থেকে আমি পড়াশোনায় বেশ মনোযোগ দিলাম এবং টানা 4 বছর আমি মনে হয় শুধুমাত্র একদিন আমি ক্লাস করি নাই, বাকি প্রতিদিনই ক্লাস করেছি এবং মোটামুটি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। শুধুমাত্র প্রথম সেমিস্টার ফিটাই দিতে হয়েছিল, তারপর আর দিতে হয় নাই, কারণ প্রতি সেমিস্টারে রেজাল্ট ভালো হতো, আমাকে স্কলারশিপ দিত। তো আমি টপার হয়ে গ্রাজুয়েশন করি। গ্রাজুয়েশন পরে ইউনিভার্সিটি আমাকে আবার টিচার হিসেবে অফার করে ডিপার্টমেন্টে, তো জয়েন করি। ওইটাই ছিল আর কি পড়াশোনার গল্পটা। গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে অন্য শিক্ষার্থীদের সাথে সমন্বয়টা কেমন ছিল? আমার সাথে সবার সম্পর্কে ভালো ছিল, আমি সবাইকে হেল্প করতাম পড়াশোনা করার জন্য। ইনফ্যাক্ট আমি যারা একটু ফাঁকিবাজ টাইপের তাদের ধরে ধরে এনে পড়াতাম, কারণ উদ্দেশ্যটা ছিল আমি পড়ালে আমার কনসেপ্ট ক্লিয়ার হতো। তো তারা আবার খুবই বিরক্ত হতো এটা নিয়ে, তো মাঝে মাঝে ঘুষ দিতে হতো ওদেরকে পড়া বোঝানোর জন্য। মানে আমি উল্টা ঘুষ দিতাম। যে কি ঘুষ দিতেন? যারা সিগারেট খেত তাদেরকে সিগারেট ঘুষ দিতাম, মানে যে যেটা পছন্দ করত আর কি, তো তাদেরকে ধরে ধরে বোঝাতাম। উদ্দেশ্যটা ছিল আমি যেন ভালো করে বুঝি, কিন্তু তাদেরও তো কিছুটা হলেও ইমপ্রুভ হতো। ডেফিনেটলি। আচ্ছা, তো যেটা বলছিলেন যে বেশ প্রতিটা সেমিস্টারই ভালো করছিলেন, একটা স্কলারশিপ নিয়ে নিয়ে আপনি প্রতি সেমিস্টার পার করছেন এবং শেষের দিকে এসে নিজেই শিক্ষকতা শুরু করলেন, বিষয়টা কি এমন? আচ্ছা, কেমন লাগলো শিক্ষকতা? ভালো লাগতো, নিজের ডিপার্টমেন্টেই টিচার হয়ে গেলাম। সবাই তো একটু অন্য চোখেও দেখতো না যে একই সঙ্গে পড়াশোনা করছি, ও শিক্ষকতা করার সুযোগ পেয়েছে। আমার স্টুডেন্ট হয়েছিল পরে, মানে যারা পাস করতে পারেনি। আর ভালো লাগতো প্রথম 2 বছর আমি ইনফ্যাক্ট 2 বছর আমার ডিপার্টমেন্টের পড়িয়েছি, কিন্তু একটা পর্যায়ে আমার আবার প্যাশন ছিল প্রোগ্রামিং। আমি প্রোগ্রামিং করতাম প্রচুর শখে। তো রাত দিনই প্রোগ্রামিং এর স্বভাব ছিল। তো আমি যখন টিচার হয়েছিলাম আমার চিন্তা ছিল আমি বিদেশে পড়াশোনা করতে যাব, পিএইচডি করব, কিন্তু আমি 1 বছর পার হতে রিয়েলাইজ করলাম যে আমার আসলে প্যাশনটা প্রোগ্রামিং এ বেশি। আমি প্রোগ্রামিং করতেই বেশি পছন্দ করি। এবং যদিও স্টুডেন্টদের পড়াতাম, কিন্তু ফিরে এসে প্রোগ্রামিং এ বিজি থাকতাম সারাক্ষণ। আমার ক্রিয়েটিভ কাজ বেশি ভালো লাগে আর কি। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে আই শুড স্টার্ট মাই ক্যারিয়ার ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো তারপর 2005 সালে তখন আমার গলায় একটা সমস্যা হয়, যেহেতু প্রচুর কথা বলতে হতো, ক্লাস নিতে হতো, স্টুডেন্টদের সাথে প্রচুর কথা বলতে হতো, তো গলায় প্রচুর ব্যথা হতো। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বলেন যে
আপনার আসলে এই প্রফেশনে প্রবলি থাকাটা ঠিক হবে না, কারণ আপনার গলা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। আচ্ছা তো তখন আমি সিদ্ধান্ত নিলাম দিস ইজ দ্য টাইম। আমার এমনিতেও প্রোগ্রামিং যেহেতু প্যাশন, তখন আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি। আচ্ছা, আমি একটু শুরুর দিকের কথা শুনতে চাই। ওই সময় যে প্রোগ্রামিং করতে আপনার ভালো লাগতো, কি ধরনের কাজ করতেন আপনি, কি করতেন? প্রোগ্রামিং বলতে আসলে তো সফটওয়্যার জি ডেভেলপমেন্ট। জি তো শখের বসে বিভিন্ন জিনিস বানাতাম। তখনকার প্রোগ্রামিং আমরা করতাম সি দিয়ে। আচ্ছা এখন যেরকম প্রচুর অ্যাডভান্স সিস্টেম আসছে, তখন সেটা ছিল না। তখন সি দিয়ে প্রোগ্রামিং করতাম, ওইটা দিয়ে বিভিন্ন গেমস বানাতাম, বিভিন্ন কাজে লাগে এরকম সফটওয়্যার বানাতাম, একে তাকে দিতাম যে তোরা ইউজ কর। কি কি ধরনের? যেমন আমি থাকতাম হচ্ছে একটা হোস্টেলে, তো সেখানে হোস্টেলের খাবারের হিসাব করা নিয়ে প্রচুর গন্ডগোল হতো। আচ্ছা তো সি দিয়ে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছিলাম যে খাবারের হিসাবগুলো যেন ঠিকভাবে রাখা যায়, এরকম বিভিন্ন জনের যা যা প্রবলেম শুনতাম, তাদের জন্য এটা সেটা বানাতাম আর কি। আপনি যে সময়টায় কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছিলেন সেই সময়টায় আসলে ইঞ্জিনিয়ারিং বা ডক্টর এই বিষয় নিয়ে পড়ার বাইরে নতুন যে রেভলিউশন একটা সাবজেক্ট ছিল সেটা ছিল কম্পিউটার জি সায়েন্স। জি, তখন খুবই ছিল, এটা ক্রেজ ছিল। ক্রেজ ছিল একদমই। এবং সেই সময় আসলে কম্পিউটার সায়েন্স পড়ছেন এবং একই সাথে প্রোগ্রামিংয়ে আপনি যে ছোট ছোট বিষয়গুলো বিভিন্ন জনকে সহযোগিতা করছেন, এটার জন্য কি আলাদা ধরনের একটা মানুষ বলতো না যে বিস্ময় বালক বা এরকম কিছু একটা না, কি তারা এরকম ফিল করতো কিছু না? না, তবে হ্যাঁ আমাকে মোটামুটি ইউনিভার্সিটিতে অনেকেই চিনতো, মানে টিচাররাও চিনতো, স্টুডেন্টরাও চিনতো। আমি আবার স্টুডেন্টদের পড়াতাম, আমার পকেট খরচটা আমি স্টুডেন্টদের পড়িয়েই নির্বাহ করতাম, বাসা থেকে কোনো টাকা নিতাম না। আমি প্রমিস করেছিলাম যে বাসা থেকে আমি আর টাকা নিব না, এবং সেটা আমি 4 বছরই রেখেছিলাম। স্টুডেন্টদের পড়ে আমার খরচ চালাতাম, আর হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ পেতাম। তো যে কারণে আমার একটা পরিচিতি ছিল, এবং হচ্ছে যেহেতু প্রোগ্রামিং করতাম, সেজন্য যারা প্রোগ্রামিং এ প্যাশনেট তারাও আমাকে জানতো। আচ্ছা, ছোট ছোট সফটওয়্যারগুলো সেল করতে পেরেছিলেন কখনো, বা মনে হয়েছিল তখন যে এগুলো এরকম সেল করি? পরিস্থিতি আসলে হয় নাই, তখন আচ্ছা। খুবই আর্লি স্টেজ ছিল। হ্যাঁ। প্রোগ্রামিং জিনিসটা কি এটাই বেশিরভাগ মানুষ বুঝতো না। ইনফ্যাক্ট মজার কথা বলি, আমরা কম্পিউটার সায়েন্সে পড়তাম, আমাদের ক্যারিয়ার কি হবে এটাও আমরা শিওর ছিলাম না। আমরা একটা ক্রেজ ছিল যে দিস ইজ সামথিং নিউ, ইনফরমেশন টেকনোলজি সারা পৃথিবীকে বদলে দিবে, এগুলো আমরা পড়তাম, কিন্তু আমরা জানতাম না যে পড়াশোনা শেষ করে আমরা আসলে কি করব। ইন্ডাস্ট্রিটাও গোছানো ছিল না, এজন্য প্রচুর অনিশ্চয়তা ছিল সবার মাঝখানে। আমাদের টিচাররাও খুব একটা নিজেরা জানতেন না বা বুঝতেন না, কারণ ইন্ডাস্ট্রি তখনো ম্যাচিউর জায়গা থেকেই আপনি আসলে সম্ভাবনার নতুন নতুন দ্বার উন্মুক্ত করেছেন। ছোট ছোট সফটওয়্যার বানাতেন, এবং একটা সময় যখন বুঝলেন যে না এদিকেই আসলে আমার টার্গেট বা আমার ভালো লাগা কাজ করছে, আপনি একটা ফার্মে জয়েন করলেন। সেখানে কি করা হতো, কি হিসেবে জয়েন করলেন? ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। আচ্ছা, এবং ওখানে ততদিনই কি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট? জি, গ্রাজুয়েশন তো অনেক আগে কমপ্লিট। তো ওখানে একটা ডেনমার্কের একটা কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা প্রজেক্ট চলছিল, যৌথ প্রজেক্ট। তো আমি ওই ডেনমার্কের টিমে জয়েন করি। তো ওদের প্রজেক্টে কাজ করতাম, ওদের প্রোডাক্টগুলা, সফটওয়্যার প্রোডাক্টগুলা ইউরোপের মার্কেটের জন্য আর কি তৈরি হতো। তো এটা আমার জন্য খুব ভালো হয়েছিল, প্রথমে ইন্টারন্যাশনাল এক্সপোজার পেয়েছিলাম, এটা আমার ভিত্তিটাকে খুব শক্ত করেছিল। ড্যানিশরা আসলে কি ধরনের প্রজেক্ট করছিল? আচ্ছা, ওরা হচ্ছে ধরেন প্রচুর ইমেজ এডিটিং এর কাজ তো করতে হয়, রাইট? তো ওরা ইমেজ এডিটিং এর কাজগুলা ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার বানাচ্ছিল, এবং আমাকে যেই কাজটা দিয়েছিল সেটা তখনকার সময় খুবই চ্যালেঞ্জিং ছিল। সেটা হচ্ছে ইমেজ এডিটিং এর জন্য তখন ক্লিপিং পাথ বলে একটা জিনিস ছিল, যে কোন অংশটুকু কাটতে হবে, এটা এডিটররা সেট করে দিত, সে অনুযায়ী ইমেজটা কাটা হতো। আমাকে কাজ দিয়েছিল যে প্রোগ্রামেটিক্যালি এটা করা সম্ভব কিনা। তো তখন এরকম কোনো কিছু ছিল না, আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল ইউ ফাইন্ড আউট ইফ ইট ইজ পসিবল টু ডু। তো আমি আসলে এটা করে ফেলেছিলাম জিনিসটা, এবং এটা করতে গিয়ে ওইখানে যে ল্যাঙ্গুয়েজ এবং প্ল্যাটফর্মগুলো ইউজ হতো সেগুলো দিয়ে এটা করা সম্ভব ছিল না। তো আমার যেহেতু সিতে কাজ করার প্রচুর এক্সপিরিয়েন্স ছিল, সি দিয়ে এটা আমি করেছিলাম। তো তারা খুব একটু অবাকই হয়েছিল যে এটা আমি করে ফেলেছিলাম।
কতজন মিলিয়ে করেছিলেন? এটা আমি একাই করেছিলাম। একা করে? জি। বাহ, দারুণ। এবং আমি একটা সার্ভার বানিয়েছিলাম, যে সার্ভারে ইমেজ পাঠালে সে অটোমেটিক্যালি ক্লিপিং পাথ ক্রিয়েট করে আউটপুট দিত আর কি। ড্যানিশদের আর কি কি প্রজেক্ট ছিল সে সময়? বেশ কিছু প্রজেক্ট ছিল, কিন্তু আমি এটাতেই কাজ করতাম আর কি। আচ্ছা আচ্ছা। মূলত ওরা মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য কাজ করতো ইউরোপের। তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রচুর ইমেজ প্রসেসিং লাগতো। ইমেজ প্রসেসিং এর কাজগুলো যতটা সম্ভব অটোমেট করা যায়, এটা ছিল ওদের গোল আর কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে আসলে টেক লিড, এই যাত্রাটা কতটা কঠিন ছিল বা কতটা সহজ ছিল? আসলে কঠিন বা সহজ না, মানে আমরা তো ধরেন যখন প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি, তখন ছোট ছোট আমাদের কাজ দেওয়া হয়, এবং এইটা করে করে আমরা শিখতে পারি যে আসলে একটা সফটওয়্যারের বিভিন্ন কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে, ছোট ছোট অংশগুলো কাজ করে। এগুলো কয়েক বছর কাজ করলে তখন বোঝা যায় যে একটা বড় সফটওয়্যার আসলে কিভাবে বানাতে হয়। আচ্ছা। তো এটা 3-4 বছর 5 বছর লাগে এই জার্নিটাতে। তো মোটামুটি 3-4-5 বছর যারা কাজ করে সফটওয়্যার ডেভেলপমেন্টে, তখন তারা বুঝতে পারে যে একটা সফটওয়্যার শুরু থেকে কিভাবে বানাতে হয়। এই স্কিলটা ডেভেলপ করতে সময় লাগে। তো যখন ওই স্কিলটা ডেভেলপ করে যে শুরু থেকে একটা সফটওয়্যার কিভাবে বানাতে হয়, এবং একটা সফটওয়্যার বানানোর বিভিন্ন পর্যায়ে কাজগুলোকে কিভাবে ভাগ করতে হয়, কিভাবে টিম মেম্বারদেরকে ডিস্ট্রিবিউট করতে হয়, সেই কাজগুলোকে কিভাবে কম্বাইন করতে হয়, তারপর একটা সফটওয়্যার ম্যানেজেবল ওয়েতে কিভাবে বানাতে হয়, মানে বানালি তো হলো না, কারণ একটা সফটওয়্যার প্রতিনিয়ত ভিন্ন চেঞ্জের ভিতর দিয়ে যায়। তো ম্যানেজেবল ওয়েতে যদি না বানানো হয়, চেঞ্জগুলো করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই স্কিলগুলো ডেভেলপ করতে 4 থেকে মিনিমাম 5 বছর লাগে। আচ্ছা। তো আমার এরকম 3-4-5 বছর লেগেছিল সিনিয়র পজিশনে যেতে আর কি। আচ্ছা। কত বছর কাজ করলেন? আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেছি 2005 সাল থেকে 2011 সাল পর্যন্ত। আচ্ছা বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি আর কি। আচ্ছা, প্রায় 6 বছর। জি। আচ্ছা, ওরা কি শুধু এই ড্যানিশদের কাজই করতো নাকি অন্যান্য অনেক দেশের? প্রজেক্ট ছিল। আচ্ছা, একটু আমরা শুনতে চাই যে দেশের বাইরের আর কি কি প্রজেক্ট ছিল, কি কি প্রজেক্টে কাজ করতে বাংলাদেশ বাইরে মিলে? আমি ওনাদের কাজ ওই ড্যানিশ প্রজেক্টই করেছি, কিন্তু দেশি কিছু প্রজেক্টও কাজ করেছি। আচ্ছা। ওনাদের বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সফটওয়্যার প্রজেক্ট ছিল। তারপর বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাস্টম সফটওয়্যার ওনারা ডেভেলপ করতেন। ওটা ছিল, ওই কোম্পানির নাম ছিল মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনস লিমিটেড। আচ্ছা। তো তখনকার ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স সফটওয়্যার কোম্পানি। ওইখান থেকে আমি আরেকটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, এদের নাম ছিল জাকসারা আইটি লিমিটেড। ওনারা ইউএস ক্লায়েন্টের জন্য কাজ করতো। তারপর আমি জয়েন করি ব্রেইন স্টেশন 23 নামে একটা সফটওয়্যার কোম্পানি। এটা এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি। এবং এখান থেকে খুব সম্ভবত আপনার উদ্যোক্তা হওয়ার যে অনুপ্রেরণা কিছুটা বুনিয়াদ হয়েছে। জি, অবশ্যই। একটু গল্পটা শুনতে চাই। তো ব্রেইন স্টেশনে রাইসুল ভাই, ওটার সিইও, ওনার সাথে আমি প্রায় গল্প করতাম। আমি ওনাদের সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে জয়েন করেছিলাম ওনাদের ইউকে এর একটা প্রজেক্টে। তো ওনার সাথে প্রায় গল্প করতাম। তখন কিন্তু ছোট ছিল অনেক, মাত্র 30-40 জন। তো ওনার সাথে গল্প হতো যে উনি কিভাবে শুরু করেছিলেন। উনি একা একা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে উনি একা কাজ করতে পারতেন না, তখন উনি একটা টিম নেন। এভাবে ওনার গ্রোথটা হয়। তো সেখান থেকে আমার মাথায় ইন্সপাইরেশন আসে যে আমিও তো তাহলে এরকম মেবি করতে পারি। তো ওখানে ব্রেইন স্টেশনে 1 বছরের মতো মনে ছিলাম। এই 1 বছর তখন আবার আমার পরিচিত কয়েকজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন বিভিন্ন প্ল্যাটফর্মে। ওনাদের কাছ থেকেও শুনতাম যে ওনারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে বেশ ভালো করছেন। তো আবার অনেকের কাছে শুনতাম যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কারণ অনেক প্রতিযোগিতা, কাজ পাওয়া যায় না। তো আমি একবার জাস্ট আউট অফ কিউরিওসিটি একদিন সাইন আপ করি। ও ডেস্ক ছিল তখন নাম, এখন আপওয়ার্ক। তো আউট অফ কিউরিওসিটি ওখানে সাইন আপ করি এবং আউট অফ কিউরিওসিটি একটা প্রজেক্টে অ্যাপ্লাই করি। এবং আমি খুবই অবাক হই যে সেই প্রজেক্টটা আমাকে দিয়ে দেয়। আমার প্রোফাইল ভালো ছিল, আমাকে দিয়ে দেয়। ইন্টারভিউতে আমাকে তার খুব পছন্দ হয়। এবং আমি শুনতাম যে $5-10 প্রজেক্ট পেতেও অনেকে 6 মাস 1 বছর লেগে যায়, কিন্তু এই প্রজেক্টটা ছিল প্রায় সম্ভবত $1,250 অথবা $2,500। তো আমাকে দিয়ে দেয়।
আমি করেও দিই এবং আমাকে 5 স্টার রেটিংও দিয়ে দেয়। বাহ, তো আমি একটু অবাক হয়ে যাই যে এত কঠিন শুনতাম, আমার কাছে তো এত অবাক, মানে এত কঠিন লাগলো না। তার মানে দেয়ার ইজ আ গুড পটেনশিয়াল হিয়ার। তো আমি তখন রাইসুল ভাইকে বললাম যে রাইসুল ভাই, আমি তো এখানে এরকম ট্রাই করেছি, তো মনে তো হয় যে এখানে মনে হয় এন্টারপ্রেনিউরাল চিন্তা ভাবনা করা যায়। তো উনি কিন্তু অনেক ওপেন মাইন্ডেড মানুষ, উনি কিন্তু আমাকে এনকারেজই করেছেন যে শুভ, আপনি চাইলে আমাদের সাথেও কাজ করতে পারেন এইভাবে, হ্যাঁ, পার্টনার হিসেবে এক ধরনের। তো আমি ওনাকে বলেই করতাম। তো অফিস থেকে আসার পরে রাতে কাজ করতাম আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি লুকাতাম না। তো কিছুদিন পর দেখা গেল যে ওখানে কাজ বেড়ে গেল। হ্যাঁ, এবং আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে গেল কন্টিনিউ করা, এত প্রেশার তো নেওয়া সম্ভব না। খুব স্বাভাবিক। তখন আমি বললাম যে আই শুড রাদার স্টার্ট সামথিং অফ মাই ওন। তখন আমি শুরু করি, এবং কাজ যেহেতু বেড়ে যাচ্ছিল, তখন আমি কয়েকজন জুনিয়র কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদেরকে হায়ার করি, তাদেরকে ট্রেন করি, শিখাই, এবং তাদেরকে ধীরে ধীরে কাজে এনগেজ করি। এভাবেই আর কি শুরু আমার। স্মার্ট অ্যাসপেক্টসটা কবে প্রতিষ্ঠা করলেন? এটা হচ্ছে 2011 সালে। 2011 আমার ব্রেন স্টেশন থেকে। জি জি, ওইখান থেকে বের হয়ে ব্রেন স্টেশন এসে তার মানে কতটুকু সময় আপনি কাজ করলেন? 1 বছরের মতো। ও আচ্ছা, খুবই শর্ট টাইম। হ্যাঁ, এবং ওখানে থেকেই আপনার নিজের প্রতিষ্ঠান করলেন। জি। আচ্ছা, শুরুর অফিসটা কোথায় ছিল? উত্তরাতেই। আচ্ছা, একটু শুনতে চাই, স্বল্প পরিসরে নিশ্চয়ই শুরু করতে হ্যাঁ, আমি যে বাসা ছিলাম সেই বাসাতে একটা ফ্লোর ভাড়া হচ্ছিল। আচ্ছা, তো আমি সেটা নিয়ে নিই আর কি, এবং সেখানে আমার টিম মেম্বারদেরকে বসাই, ওখানেই কাজ করতাম। আচ্ছা, কতজন নিয়ে শুরু করলেন? 4-5 জন। 4-5 জন। বর্তমানে সেটা কি অবস্থায় আছে? আমি তো সেটা ক্লোজ করে দিয়েছি 2018 সালে। আচ্ছা, মানে 11 থেকে 18। জি, বেশ, জার্নিটা কিন্তু বড়ই খারাপ না। কি কি সেখান থেকে আপনার মানে অর্জন কি কি আমি বলবো, যেহেতু একদমই নিজের, এখান থেকে আসলে যাই হবে সেটা একদম নিজস্ব, এখানে কারো ভাগ নেই। আচ্ছা, অর্জন যেটা হয়েছে, এর আগে তো আমি চাকরি করতাম। জি। তো সেই চিন্তা ভাবনাটা একরকম, আর উদ্যোক্তা হিসেবে জার্নিটা পুরোপুরি আরেক রকম। একদম। তো আমার জার্নিটা স্মুথই ছিল। আমি যেহেতু বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতাম, আমার আগে অভ্যস্ততা ছিল বিদেশি ক্লায়েন্টদের সাথে কিভাবে কাজ করতে হয়, এজন্য আমার খুব একটা ডিফিকাল্টি ফেস করতে হয়নি। আর আমি খুব একটা গ্রো করতে চাইতাম না তখন, কারণ হচ্ছে আমার ছোট ছোট 2টা বাচ্চা ছিল, আমি চাইতাম যে তাদেরকে সময় দিই। তো খুব একটা গ্রো করতে চাইতাম না। আমার টিম মনে হয় 10-12 জনের বেশি ছিল না তখন। আচ্ছা, অ্যান্ড ইট ওয়াজ ডুইং প্রিটি গুড। বাট আমার তখন একটা রিয়েলাইজেশন আসে যে হ্যাঁ, আমি দেশের জন্য কিছু ফরেন কারেন্সি আনছি এবং আমি কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি, বাট আই শুড প্রবাবলি ডু সামথিং বিগার। হ্যাঁ, প্রবাবলি দেশের বড় কোনো সমস্যা নিয়ে আমার কাজ করা উচিত, এই চিন্তাটা আমার মাথায় সবসময় ছিল। ওই চিন্তা থেকে আমার টিম মেম্বারদের ভিতরে 3-4 জনকে আমি সবসময় বিভিন্ন প্রোডাক্ট বানাতাম বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। যেমন উবার তখনও দেশে আসে নাই, কিন্তু আমি ফিল করতাম যে আপনার যে গাড়ি ট্যাক্সি, তখন ইয়েলো ট্যাক্সি পাওয়া যেত, অনেক ভাড়া ছিল। উত্তরা থেকে আমি একবার মিরপুর যাই, 1500 টাকা ভাড়া ছিল। তো তখনকার সময় 1500 টাকা, ইউ ক্যান ইমাজিন হাউ এক্সপেন্সিভ ইট ওয়াজ। সো আমার কাছে মনে হচ্ছিল যেহেতু অনেক ভাড়া, সেহেতু শেয়ার করে যদি ভাড়ানোর একটা প্ল্যাটফর্ম বানানো যায়, একটা ওয়েব অ্যাপ্লিকেশন, তখন অ্যাপও ছিল না। হ্যাঁ, অ্যাপও তখন আমরা দেখিনি, 2012-13 সালের কথা বলছি। তো যদি একটা ওয়েবসাইট বানায় যেখানে বিভিন্ন লোকজন জয়েন করতে পারবে একটা রাইডে, তো ভাড়াটা কিন্তু 3-4 ভাগে ভাগ করে করা যাবে। তো আমার নামও মনে আছে, ওটার নাম দিয়েছিলাম ভেপু। ভেপু, আচ্ছা, দারুণ একটা নাম। তো আমি একজন ইঞ্জিনিয়ারকে এনগেজ করি যে একটা ওয়েবসাইট বানাও যেখানে তারা রাইড ক্রিয়েট করতে পারবে, যেমন উত্তরা থেকে বানানি, কবে কখন, এবং তা এটা সে শেয়ার করতে পারবে, যেখানে ওনারা জয়েন করতে পারবে, তাহলে ভাড়াটা স্প্লিট হয়ে যাবে। তো তখন আমি উবারের নামও শুনি। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন সমস্যা আমি যেটা ফেস করতাম, আমি এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট বানাতাম তখন,
এগুলো অনেকগুলো আলোর মুখও দেখা নাই, কিন্তু আমি বানাতাম এবং মানে আমার মনে আছে চেষ্টাটা অব্যাহত সব জি সময় আমি ছিল। যেই টাকা আর্ন করতাম আমার অনেক টাকা এগুলোর পিছনে আমার খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এইভাবেই মানে among many projects, among many ideas, যান্ত্রিক was one of them. প্রথম গাড়ি কিনি 2009 সালে, এটা ছিল একটা ইউজড কার। তো সেই গাড়ি কেনার অভিজ্ঞতাটা আমার ভালো ছিল না, প্রচুর সময় গেছে আমার, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, এবং যে গাড়িটা কিনি সেই গাড়িটাও ছিল ফল্টি, কিন্তু এটা আমি বুঝি নাই। আচ্ছা তারপর সেই গাড়িটা মেনটেন করতে গ্যারেজে যেতাম, এটা সেটা সমস্যা হতো। তো আমার কাছে মনে হতো যে তারা আমাকে মিসগাইড করছে, বেশি টাকা খরচ করাচ্ছে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমি এটা ফিল করতাম যে এটা মূল সমস্যাটা আসলে কোথায়। মূল সমস্যাটা এখানে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই। হ্যাঁ, গাড়ির ঠিক কি কি সমস্যা হতে পারে, সেগুলো প্রাইসিং কি হবে, সেগুলো সমাধান অ্যাকচুয়ালি কি, এটা কোনো ডেটাবেস নেই, যে কারণে সবাই মিসগাইড করতে পারছে, মানে গ্যারেজগুলো বা টেকনিশিয়ানরা। তখন আমার মাথায় প্রথম চিন্তা আসে যে এটাকে কিন্তু ফিক্স করা সম্ভব। আমরা যদি একটা স্ট্যান্ডার্ডাইজেশন করি, একটা ডেটাবেস যদি বানাই, এবং যেখানে গাড়ির মালিকরা গিয়ে দেখতে পারবে গাড়ির কি কি কাজ, কোনটা অ্যাকচুয়ালি কি, কোনটা কিভাবে হওয়া উচিত, কোনটা প্রাইস কত হওয়া উচিত, তাহলে তারা কিন্তু তাদেরকে মিসগাইড করা যাবে না আর আগের মতো। ওইভাবে চিন্তাটা আসে। কিন্তু ওই আমি যেমন অনেক জিনিস নিয়ে ভাবতাম, অনেক কিছু করার চিন্তা করতাম, এটাও চিন্তার ভিতরেই ছিল, এটা তখনও কাজ শুরু করি নাই। আচ্ছা, একটা ঘটনায় আমার চিন্তাটা চেঞ্জ হয়ে যায়। ঠিক সেই ঘটনাটাই শুনতে চাই সবার আগে। আচ্ছা, আমি গাড়ি চালিয়ে যেতাম কিশোরগঞ্জে, তো আমার প্রায় মাথায় একটা চিন্তা ঢুকতো, হঠাৎ যদি গাড়ি নষ্ট হয় কি হবে। হ্যাঁ, আমি তো হেল্পলেস। তো আমার মাথায় সবসময় এই ভাবনাটা আসতো যে যদি গাড়ি নষ্ট হয়, আমি যদি নিয়ার বাই কাউকে কল করতে পারতাম, তাহলে আমার সমস্যাটা সে তাড়াতাড়ি ফিক্স করে দিয়ে যেতে পারতো। কিন্তু নিয়ার বাই কে আছে আমি কিভাবে জানবো? তো যেহেতু আমি টেকনোলজির লোক, আমার কাছে মনে হচ্ছে এটা সম্ভব। এটা হচ্ছে আমার যদি একটা স্মার্টফোন অ্যাপ থাকতো, তাহলে আমি সেখানে যদি একটা ইমার্জেন্সি রিকোয়েস্ট পাঠাতাম এবং নিয়ার বাই কেউ সেটা পিক করতে পারতো, পিক করে আমার কাছে আসতে পারতো। চিন্তাটা এভাবেই ছিল, কিন্তু কাজটা করা হয়নি তখন। আচ্ছা, তো গুলশানে একদিন আমার গাড়ি নষ্ট হয়ে যায়, এবং আমি সেখানে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার যে টেকনিশিয়ান সে উত্তরা থেকে আসতে পারছিল না, কারণ হি ওয়াজ ভেরি বিজি। তো আশেপাশে কোনো টেকনিশিয়ান আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে আই ওয়াজ ভেরি ফরচুনেট, সামওয়ান কেম টু হেল্প মি আউট, ফিক্স করে দিয়েছিলেন উনি। কিন্তু ওই দিন আমার মাথায় প্রথম ট্রিগার করে যে ঢাকার রাজধানী গুলশান, সেখানে একজন মানুষের গাড়ি নষ্ট হলে হি কুড বি হেল্পলেস। যেখানে মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করছে তখন 2018 সাল। তো আই মাস্ট ডু সামথিং অ্যাবাউট ইট, দিস ইজ প্রবাবলি দ্য সিগন্যাল। সেই দিনে আমি অফিসে ফিরে এসে তারপর আমার একজন ডেভেলপারকে এনগেজ করি, যে ইউ স্টার্ট ওয়ার্কিং অন অ্যান অ্যাপ, যেখানে ইমার্জেন্সি রিকোয়েস্ট করা যাবে, সেটা বানানো হয়। তারপর আমরা কয়েকজনকে এনগেজ করি যে ঢাকার কিছু গ্যারাজের টেকনিশিয়ানদেরকে এখানে অনবোর্ড করতে, বিভিন্ন এলাকার, যাতে ইমার্জেন্সি রিকোয়েস্ট পাঠালে সে রেসপন্ড করতে পারে। বাহ, ওভাবেই শুরুটা। খুব সুন্দরভাবে এবং খুব স্মুথ ভাবে শুরুটা হলো, যদিও একটা তিক্ত অভিজ্ঞতা দিয়ে। আমরা জানতে চাইবো যে এমন টেক প্ল্যাটফর্ম করার ক্ষেত্রে বাধাও তো নিশ্চয়ই কিছু কিছু ছিল। বাধা, আমি আসলে বাধা বলে কিছু মনে করি না। আপনি যাই করতে যাবেন, ইউ হ্যাভ লটস অফ চ্যালেঞ্জেস। সো চ্যালেঞ্জ অবশ্যই ছিল, যেমন আমার নিজের টাকা খরচ করে একজনকে এই কাজটা করাতে হয়েছে, একটা টিম হায়ার করতে হয়েছে, কোনো রেভিনিউ ছাড়া 1-1.5 বছর চালাতে হয়েছে, এই যে টেকনিশিয়ানদেরকে অনবোর্ড করতে হয়েছে। গ্রাহক এবং মেকানিক টেকনিশিয়ান যাদের কথা বলছেন, তাদের মধ্যে তো আসলে বিশ্বাসযোগ্যতা আনাটাও তো একটা বিশাল বড় বিষয় ছিল। অবশ্যই টেকনিশিয়ানরা কেন এটা ইউজ করবে বা গ্যারেজগুলো কেন এটা ইউজ করবে, তারা তো খুব একটা টেকনোলজি ইউজার না, তাদেরকে বোঝাতে অনেক কষ্ট করতে হয়েছে। তারপরে লঞ্চ করার পরে গাড়ির মালিকদেরকেও বোঝাতে কষ্ট করতে হয়েছে। তারপর অনেক সময় যেটা হয়েছে যে সার্ভিস দিতে অনেক কষ্ট পেতে হয়েছে। কি করতে হয়েছিল আপনাদের, তাদেরকে কিভাবে আপনারা বিশ্বাসযোগ্যতাটা কিভাবে আনলেন? আচ্ছা, আমরা তো প্রথমে লঞ্চ করেছি যে যেখানে গাড়ি নষ্ট হবে সেখানেই যান্ত্রিকের হেল্প পাওয়া যাবে, এইটা দিয়ে। তো আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে সফটওয়্যার ডেভেলপ করতে, মার্কেটিং করতে, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে, কিন্তু গাড়ি তো আর ফ্রিকোয়েন্টলি নষ্ট হয় না, খুব কমই আসলে গাড়ি নষ্ট হয়। তো দেখা গেল যে প্রচুর টাকা খরচ হচ্ছে, রেভিনিউ নাই। ঠিক আছে,
তো এভাবে 1-1.5 বছর চলার পরে আমাদের রিয়েলাইজেশন হলো যে আসলে আমাদের গাড়ির মেইনটেনেন্সের যে মূল সমস্যাটা ওই জায়গাটাতেই ফোকাস করা উচিত। হ্যাঁ, রোড সাইড অ্যাসিস্ট্যান্স কুড বি এ গুড ভ্যালু প্রপোজিশন, বাট ওটা দিয়ে সাস্টেনেবল বিজনেস বিল্ড করা সম্ভব না। তারপরে আমরা ওই জায়গাটাতে ফোকাস করি যে গাড়ি রিপেয়ার মেইনটেনেন্স, ওইটার জন্য আমাদের প্ল্যাটফর্মে ফিচার অ্যাড করি এবং সেটার উপর ভিত্তি করে মার্কেটিং শুরু করি। আপনি বলছিলেন যে যান্ত্রিকের প্রথম দিকে বেশ অনেক টাকা পয়সা পুঁজি খরচ হয়েছে বা পুঁজি লেগেছে, তো সেই জায়গা থেকে জানতে চাইবো প্রাথমিক পুঁজিটা সংগ্রহ করলেন কিভাবে? একদম নিজস্ব অর্থায়নে নাকি কোনো সহযোগিতা ছিল? নিজস্ব অর্থায়নে। ওই যে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ছিল, ওইটার আয় থেকেই মূলত খরচটা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন ইনভেস্টমেন্ট রেজ করি, লোকাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইনভেস্টর আমাদেরকে ইনভেস্ট করেন আর কি। ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের কথা বলছিলেন, তারা বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে আসলে কোন দিকগুলো খেয়াল রাখছিল? তারা অবশ্যই দেখেন যে কতটুকু ইনোভেটিভ এই উদ্যোগটা, তারপর হচ্ছে তারা দেখেন যে এটা ফিউচার পটেনশিয়াল কত ভালো, তারা এই উদ্যোগটাকে আসলেই সমস্যাটা সমাধান করতে পারবে কিনা, এটা অনেক বড় হতে পারবে কিনা, উদ্যোক্তাকে ভরসা করা যায় কিনা, সবকিছুই তারা বিবেচনা করেন। বাংলাদেশের মার্কেট পটেনশিয়াল তারা দেখেন, সবকিছু দেখেই তারা ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেন। আচ্ছা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভেঞ্চারগুলো যখন আপনাদের সঙ্গে যুক্ত হলো তখনই কি আসলে মোটামুটি সফলতার মুখ দেখতে শুরু করলো, নাকি তার আগে থেকে কিছুটা সাকসেস আসতে থাকলো? আসলে জানতে চাচ্ছি এই জন্য যে কোনো উদ্যোগ সেটা তো আসলে একদিনে সাকসেস সম্ভব না, এবং 1, 1.5, 2, 5 বছর এমনি চলে যায়, তারপরেও দেখা যায় যে আসলে রেভিনিউ তো দেখা যাচ্ছে না। একটু জানতে চাই এই চ্যালেঞ্জগুলো কি ছিল এবং কিভাবে আসলে সফলতার মুখটা আপনারা দেখতে শুরু করলেন? আমরা এখনো সফল না, মোটেই না। আমরা এখনো মনে করি আমরা এখনো শুরুর স্টেজে আছি, এবং গত 6-7 বছরে আমাদের প্রচুর লার্নিং, প্রচুর ফেলিওরের ভিতর দিয়ে আসছে। আমরা 3-4 বার বিজনেস মডেল আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। আমরা যেটা ভেবে শুরু করেছি দেখা গেছে 1 বছর রান করার পরে সেটা আসলে কাজ করে না। এরকম ফেজের ভিতর দিয়ে 3-4 বার এসেছি আমরা, এবং এই চেঞ্জগুলা those were very difficult। এবং এই যে আমরা 1টা বছর এক্সপেরিমেন্ট করছি, এটার পিছনে প্রচুর এফোর্ট, প্রচুর টাকা খরচ হয়েছে, ইনভেস্টররা সেই টাকাগুলা আমাদেরকে দিয়েছে। উই ওয়ার ভেরি লাকি দ্যাট দে ট্রাস্টেড ইন আস। তারা ফেলিওরের পরেও তারা টাকা দিয়েছে বিকজ দে বিলিভড দ্যাট উই ওয়ার এবল টু লার্ন অ্যান্ড ট্রাই এগেইন ইন আ নিউ ডাইরেকশন। এরকম ফেজের ভিতর দিয়ে এসে এসে আমরা এখন একটা মোটামুটি এমন একটা বিজনেস মডেল এস্টাবলিশ করতে পেরেছি যেটা কাজ করছে বলে মনে হচ্ছে, এবং আমরা এখন এটা নিয়ে খুবই এক্সাইটেড যেটা আমরা এক্সপ্যান্ড করতে যাচ্ছি। আচ্ছা, মডেলটা কিছুটা স্টেবল হয়েছে এখন, এখন আপনাদেরকে আর বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে না। এখন সার্বিকভাবে পরিস্থিতি যদি জানতে চাই যে কি অবস্থা এখন আপনাদের যান্ত্রিক? এখন হচ্ছে আমরা তো শুরুটা করেছিলাম গাড়ি মেইনটেনেন্সে, আমরা একটা স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে আসছিলাম। তো গাড়ি মেইনটেনেন্স ইজ নট অ্যাবাউট ভেহিকল রিপেয়ারিং অনলি। এখানে কিন্তু একটা গাড়ি কেনা, ড্রাইভার হায়ার করা, ঠিক আছে, গাড়ি রিপেয়ার করা, মেইনটেইন করা, গাড়ি বিক্রি করা, ঠিক আছে, রিফুয়েল করা, সবকিছুই কিন্তু গাড়ি মেইনটেনেন্সের অংশ। তো যান্ত্রিকের ভিশনটা হচ্ছে গাড়ি কেনা থেকে বিক্রি, এবং মাঝখানে যে যা কিছু হচ্ছে সবকিছু হবে যান্ত্রিকের মাধ্যমে, তাহলেই কিন্তু গাড়ি মেইনটেনেন্সটা স্টেবল হবে, একজন গাড়ি মালিকের এক্সপিরিয়েন্সটা ভালো হবে। যান্ত্রিকের ভিশন হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু যে গাড়ির মালিকরা গাড়ি মেইনটেনেন্সটা স্মুথলি করতে পারবেন তা না, এই গাড়ি মেইনটেনেন্সের ইকোসিস্টেমে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, যেমন ড্রাইভার, টেকনিশিয়ান, তারপর হচ্ছে আপনার গ্যারেজ ওনার্স, ঠিক আছে, স্পেয়ার পার্টস সাপ্লায়ার্স, রিফুয়েল স্টেশনস, এই যারা আছে সবাই যেন আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে উপকার পায়, সবাই যেন তাদের বিজনেস গ্রো করতে পারে। এটা হচ্ছে আমাদের আলটিমেট ভিশন। সো আমাদের এই ভিশনটাকে রাইট ডাইরেকশনে নিয়ে যাওয়ার জন্য যে স্টেবল প্ল্যাটফর্ম এবং বিজনেস মডেলটা দরকার, এইটা এখন আমরা এস্টাবলিশ করতে পেরেছি। তো আমরা গাড়ি মেইনটেনেন্সটার একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসছি মোটামুটি গত 6-7 বছরে। এখন আমরা গাড়ি কেনা বেচার মডেলটা লঞ্চ করেছি। আপনার মতে গাড়ির ডিজিটাল সার্ভিস হিস্ট্রিটা আসলে কতখানি প্রয়োজনীয়?
এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি একটা খুব সহজ করে বলি, আপনি একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলেন, সে আপনার গাড়ির গত 1 বছরে কি কি হয়েছে এই জিনিসটা যদি সে না জানে, সে কিন্তু রাইট ডিসিশন নিতে পারবে না। সে দেখা যাবে যে ভুল একটা ডায়াগনোসিস করছে, ভুল কাজ করছে। সো আমার অ্যাপের ভিতরে যদি ডিজিটাল মেইনটেন্স হিস্ট্রিটা থাকে, তাকে যদি সেটা দেখানো হয়, সে কিন্তু চট করে বুঝে যাবে যে আসলে কি সমস্যাটা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট এটা। আপনি এখন নেতৃত্ব দিচ্ছেন যতটুকু জানি, যে এই কাজগুলোর ক্ষেত্রে বা কিভাবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়টা একটু জানতে চাই। একই সঙ্গে এই যে একজন উদ্যোক্তা হয়ে উঠলেন এবং আপনি বলছিলেন যে আসলে শুরু করে প্রত্যেকটা ইয়ারে বা এভরি 1.5 বছর বা 2 বছর পর পর আপনাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে, আপনাদের বিজনেসের বিভিন্ন ধরন চেঞ্জ করতে হয়েছে এবং সেই জায়গায় বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে। বিশেষ করে আমি বলতে চাই এখানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জই হচ্ছে ইনভেস্টমেন্ট। প্রত্যেকবারই একটা অ্যামাউন্ট ইনভেস্ট হলো, দেখা গেল যে না আসলে আমার মনে হয় এই মুডটা ঠিক না, এখন এটাকে অফ করতে হবে, আবার নতুন করে মানে হচ্ছে আবার নতুন করে ইনভেস্ট করা। এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলার করার ক্ষেত্রে একটু সচেতন হওয়া বা কোন কোন দিকগুলো আসলে নতুন যারা এই প্রযুক্তিতে আসতে চায় বা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চায় তারা আসলে কি করতে পারে? দেখেন, উদ্যোক্তাদের কাজ কিন্তু ফিউচারিস্টিক, ঠিক আছে? তো যারা ইনভেস্টর তারাও কিন্তু আসলে ইনভেস্ট করেন ফিউচারে। তো তারা আসলে দেখতে চান যে উদ্যোক্তার আত্মবিশ্বাস কতটুকু, ভিশন কতটুকু ক্লিয়ার, এবং তারা কতটুকু নাছোড়বান্দা, এই জিনিসটা দেখতে চান। পাশাপাশি তার ধরেন তার যে রোড ম্যাপটা, এটা কতটুকু ট্রাস্টওয়ার্দি। তো ফেলিওর কিন্তু হইতেই পারে, ঠিক আছে? ফেলিওর ইজ পার্ট অফ দ্য জার্নি। তো ইনভেস্টররা যদি ফিল করেন যে না, দিস গাই ইজ ভেরি ডিটারমাইন্ড ইন হিজ মিশন অ্যান্ড হি উইল ডু হোয়াট এভার ইট টেকস, তারা কিন্তু ইনভেস্ট করে যান, ঠিক আছে? তো উদ্যোক্তাদের ওই হাল না ছাড়া মানসিকতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ইনভেস্টররা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আর পাশাপাশি অবভিয়াসলি তার পরিকল্পনা হতে হবে রিয়েলিস্টিক, ট্রাস্টওয়ার্দি এবং ব্যাকড বাই এনাফ ডেটা, এনাফ ইনসাইট। মানে জাস্ট আইডিয়া করে তো বললে হবে না, এই আর কি। চমৎকার, আমাদের ভীষণ ভালো লাগলো আসলে আপনার সঙ্গে গল্প করে। আপনি যেটি বলছিলেন যে কোনো কিছুই আসলে হাল ছাড়া যাবে না, গিভ আপ করা যাবে না, এগিয়ে যেতে হলে তাকে লেগে থাকতে হবে প্রতিনিয়ত। অনেক ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার যান্ত্রিকের জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে।